রহমান রানা আছেন। রানা, এই ম্যাজিকের মানে একটু জানতে চাই। আমি বলছিলাম যে গোল্লাছুট এবং দাঁড়িয়া বান্ধার একটা মিশ্রণে এই খোখোটা আমরা অনেকেই এটার নিয়ম জানি না, খেলাটা কিভাবে হয় সেটা জানি না, সেভাবে জনপ্রিয়তা পায় না, কিন্তু অনেক পুরনো খেলা। এই সাবকন্টিনেন্টের অনেক পুরনো খেলা, 2000 বছর আগে খেলাটা চলেছে। বিভিন্ন সময় এটার নিয়ম কানুনে পরিবর্তন এসছে, কাদা ধুলা থেকে এখন ম্যাটে চলে এসছে, ইন্ডিয়াতে এটা ফ্র্যাঞ্চাইজ শুরু হয়ে গেছে। খেলাটা একটু বোঝান আমাকে। খেলাটা হলো বাংলাদেশে প্রথম 1994-এ বাংলাদেশে আসে কাজী রাজিবউদ্দিন আহমেদের চপল ও আব্দুল হাকিম স্যারের হাত ধরে। 1995 সালে অ্যাসোসিয়েশন তৈরি হয়। 1997 সালে বাংলাদেশ খোখো ফেডারেশন অনুমোদন পায়। 1997 সালে 2019 সাল পর্যন্ত আমাদের বাংলাদেশ টিম বরাবরই রানার্স আপ হয়ে আসে। সাউথ এশিয়ান গেমস, এশিয়ান গেমস, ফার্স্ট ইন দ্য বাংলাদেশ গেমস, সেকেন্ড ইন দ্য বাংলাদেশ গেমস, থার্ড ইন দ্য বাংলাদেশ গেমস, সবগুলাই শিরোপা আছে আমাদের, বুঝছেন। 12 জনের টিম, মাঠে নামে 9 জন, 3 জন এক্সট্রা থাকে। এটা হচ্ছে খুব দ্রুত আর গতিসম্পন্ন একটা খেলা, আর খুব দমের খেলা। আমরা যখন ফার্স্ট ইন্ডিয়াতে যাই তখন আমরা ওখানে গিয়ে শুনি যে সচিন টেন্ডুলকার এই খেলাটা খেলে। আবার এই খেলাটা যখন ইন্ডিয়াতে অন্য যে কোনো ইভেন্ট খেললে ওরা আগে খোখোটা প্র্যাকটিস করে তারপরে মাঠে নামে, হোক সেটা ক্রিকেট, ফুটবল, হ্যান্ডবল, আদার সাইড যে কোনো খেলা। ওরা এইটাকে মাদার অফ খোখো, ইন্ডিয়া যেটা করে নিছে ওরা অনুশীলন হিসাবে ওইটা করে নেয়। মানে ওরা এত এটাকে প্রাধান্য দিয়ে থাকে। তারপরে এর থেকে আসে প্রো খোখোয় ওরা এটা আরও আকর্ষণ করার জন্য, আরও গতিসম্পন্ন করার জন্য 7 সেট খেলে, আর হচ্ছে 3 জন এক্সট্রা থাকে, তাহলে 10 সেট। এখন এটা এত গতি হয়েছে ওদের খেলাটা, আর ওরা এত উপরে উঠে গেছে যে বাংলাদেশ ওদের পিছে হাঁটলে এখনও সময় লাগবে, 2-10 বছর লেগে যাবে, বুঝছেন। কিন্তু আমাদের সাথে কম্পিটিশন হয় নেপাল, যে নেপাল 30 বছরেও এখনও বাংলাদেশের কাছ থেকে রানার্স আপ নিতে পারিনি। কিন্তু রানা ভাই, আমরা 2025-এ যে খোখো বিশ্বকাপ হয়েছে সেখানে সম্ভবত কোয়ার্টার ফাইনালে আমরা নেপালের কাছে হেরেছি। জি, এটা নেপালের কাছে হারছে। আমাদের বেস্ট প্লেয়ার যে কজন ছিল 5-7 জন মেবি, ওরা মিস্টেক যে কোনো একটা কারণে হয়তো খেলতে যায় নাই, হয় কিসের জন্য যায় না, বা ফেডারেশনের সাথে একটা কোনো সমস্যার জন্য এরা এই বিশ্বকাপে অ্যাটেন্ড করে না। তারপরে আমরা বড় বড় দলকে হারিয়েছি, হারাইছে। এই জন্য তা সুপার 8 থেকে আমরা বাদ পড়ছে। তারপরেও বাংলাদেশ টিম ভালো করছে, যেহেতু 23টা দেশ ওখানে অ্যাটেন্ড করছে। তাও একটা বড় পাওয়া যে ফার্স্ট বিশ্বকাপে বাংলাদেশ সুপার 5 থেকে যদি বেরোয় আসে। মানে পৃথিবীর কোনো বিশ্বকাপে আমরা 5 নাম্বার হইনি। 5 নাম্বার হইনি। ফুটবলে তো প্রশ্নই উঠে না, যাবো কিনা জানিও না, ক্রিকেটে আমরা খেলেছি 5 হই নাই কোনো। না। আবার যদি সাউথ এশিয়ান গেমস মেবি 2026 সালে যদি ইনক্লুড হয় খোখো, আমাদের এটা হচ্ছে সম্ভাবনা হয়ে বাংলাদেশের অনেক ফেডারেশন আছে, অনেক অ্যাসোসিয়েশন আছে, এরা কিন্তু বাইরে গিয়ে রানার্স আপ হইতে পারে না, কিন্তু বাংলাদেশ যে রানার্স আপ হবে এরা কনফিডেন্স দিতে পারে যদি সেইভাবে প্র্যাকটিস পায়, নার্সিং পায় বা আদার্স সুবিধাগুলো পায়, তাহলে এরা কিন্তু রানার্স আপ হইতে পারবে। মানে সে যোগ্যতাটা রাখে। হয়তো এবার বিশ্বকাপে মিস্টেক হয়ে গেছে কোনো একটা বাই দিস টাইম, এরকম বিভিন্ন ফেডারেশন এখন কিন্তু মিস্টেক আছে। মিস্টেকের জন্য আবার নতুন করে নার্সিং করতেছে বিদায় প্রত্যেকটা ফেডারেশন অ্যাডহক কমিটি দিছে। এই অ্যাডহক কমিটিতে এখন কাজ করতেছে, নতুন করে সাজাচ্ছে বাংলাদেশ। আমাদের ফেডারেশনগুলো নতুন করে সাজাচ্ছে এখন। রানা ভাই, একটু প্রিয়াঙ্কার কাছে যাই। প্রিয়াঙ্কা, যেটা রানা ভাই বলেছেন একটা কথা, যে বিশ্বকাপে আমরা আমাদের বেস্ট 11-এর 5 জন প্লেয়ারকে, রেগুলার প্লেয়ারকে পাই নাই। ফেডারেশনের সাথে তাদের নিশ্চয়ই কোনো একটা মনোমালিন্য, ঝামেলা যেটাই হোক না কেন, বাংলাদেশেই সবসময় এরকম দেখা যায় কেন? আপনি যখন খেলেছেন সেই রকম সুযোগ সুবিধা ফেডারেশনের কাছ থেকে পেয়েছেন যেটা প্রত্যাশা করা যায়, বা যেই দলটা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলতে পারে 23 দলের মধ্যে, এবং গোটা মানে এই 2025 এসে 55টা দেশ দুনিয়ার যারা কিনা খোখোকে ট্রাই করছে, প্র্যাকটিস করছে এবং এটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ইন্ডিয়া তো নাম্বার 1 আছে। জি। আপনি যদি বলেন যে ফেডারেশনে আসলে কি ধরনের সমস্যা তৈরি হয় আপনাদের? আসলে হয় না যে যখন আমরা একটা মানুষ প্রথম অবস্থায় কোনো কাজ করি 100% দিয়ে ওটা করার চেষ্টা করি, যখন ওটা আস্তে আস্তে সময় চলে আসে ওটার প্রতি আমাদের একটা অনীহা চলে আসে, একটা যে হয় না যে অনেকদিন করছি একটু কম হয়ে যায়, ওইটার প্রতি খেয়াল কম, মনোযোগ কম হয়ে যায়, নিজের সুবিধা বেশি খুঁজি আমরা। সেই ক্ষেত্রে হয় কি, আমাদের মাঠে যারা আমরা কাজ করি তাদের প্রতি প্রপার যত্ন নেওয়া হয় না, বা তাদের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আস্তে আস্তে খারাপ হয়ে যায়। অথচ যারা খেলেন, যারা মাঠে থাকেন, তাদের যত্নটাই তো সবচেয়ে বেশি হওয়া উচিত। কিন্তু যে
ওনারা মাঠের কাজ করতে করতে কি হয়, মাঠের প্রতি ওনাদের মায়াদয় কমে যায়, ভালোবাসা কমে যায়, অনেক লং টাইম নাকি কাজ ওই করে ভালোবাসা তো থাকেই না, মানে ভালোবাসা নিয়ে আসেই না? থাকে না কিনা জানি না, তবে কই মাসে সেটা আমি বুঝতে পারছি। আচ্ছা। আমরা যখন সাউথ এশিয়ান গেমস খেলছি বা থার্ড এশিয়ান খেলছি, আমি আমার মনে হয় ওই সময় আমাদের মোটামুটি একটা প্রপার একটা খেয়াল ছিল আমাদের প্রতি ওনাদের। তো পরবর্তীতে যে টিমগুলো দেশের বাইরে গেছে বা খেলছে, ক্যাম্প চলা অবস্থায় আমি দেখছি যে প্লেয়ারদের উপর অনেকটাই অনীহা চলে, তখন অনেকটা হচ্ছে যেটা হয় না যে আজকে এটা দরকার, এটা দিচ্ছে না আরেকটা দিচ্ছে, ওনাদের ইচ্ছে মতো, কিন্তু প্লেয়ার তো এটা হবে না, এটা আরেকটা লাগবে প্লেয়ারের। তো ওনাদের মধ্যে অল্টারনেট যে ব্যবস্থা ওইটা হচ্ছে প্রপার দেয় না ওনারা। তো এই কারণে হচ্ছে আস্তে আস্তে আন্ডারস্ট্যান্ডিং খারাপ হয়ে যায়, প্লেয়াররা মাঠ থেকে বের হয়ে যায়। এই যে দুজন এক্স প্লেয়ার আপনারা এখন এশিয়ান ফেডারেশনে, যেই জিনিস আপনারা ফেস করেছেন, যেই অনীহা, যেই যত্নের অভাব, যেটাই হোক, যে কেয়ারিংটা দরকার ছিল একটা ভালো টিম হওয়ার জন্য, যেরকম ফ্যাসিলিটি থাকে আপনাদেরকে সেভাবে ফ্যাসিলিটেট করা যায় নাই। আপনারা দুজন এক্স প্লেয়ার হিসেবে আপনারা যখন এশিয়ান ফেডারেশনে এই জিনিসগুলো এনশিওর করতে পারবেন? ইনশাআল্লাহ অবশ্যই চেষ্টা করব, অবশ্যই করব। তারপরে আল্লাহ জানি না, যেহেতু আমাদের নিজের একার কাজ নেই, এখানে আমরা 10 জন 5 জন মিলে একটা কাজ করতেছি, 10 জনের 10 রকম মতামত হবে, এটাই স্বাভাবিক। কারণ আমরা যেহেতু এক্স প্লেয়ার, কিন্তু প্লেয়ারদের ফ্যাসিলিটি বাড়ানোর ক্ষেত্রে 10 জনের 10 রকম মত হবে না, সেটা হয় না। ওইটাই আমরা যেহেতু নতুন আসছি, এখন আমরা চেষ্টা করব এক হয়ে কাজ করতে, এক না হলে তো করতে পারবো না। ওনারা হয়তো ব্যাগ ছিল না বিধায় আমাদের সাথে পারে নাই যত্ন করতে, আমরা ওটা ফেস করছি, খারাপ লাগছে, টিম অনেকেই ছেড়ে দিছে। তো আমরা চেষ্টা করবো সবাই সাথে এক হইয়া, যার প্লেয়ার যেটা ভালো হয়, যেটা করলে আমার জেলার টিম, আমাদের দেশের টিম উন্নত হবে, ওইটাই করবো আমরা। ওই জন্যই নতুন করে কমিটি করে আসছি। যদি ওনাদের প্রতি আমরা কমপ্লেইন না থাকতো, আমরা অ্যাকচুয়ালি হলো কিছু শিখতে হবে আমাদের। আমরা পিছনের কমিটি থেকে কিছু শিখছি, কোনটা ভালো কোনটা খারাপ, আমরা কিন্তু খারাপটা নিতে পারবো না, আমাদের নিতে হবে ওদের ভিতর থেকে ভালোটা। সেই ভালোটার থেকে আমাদের অ্যাডক কমিটি আরো ভালো যদি করি, তাহলে আমাদের টিমটা বের হয়ে আসবে, বুঝছেন? কারণ সেইভাবে আমাদের কাজ করতে হবে। অ্যাডক কমিটির সাথে আমরা অলরেডি 2টা প্রোগ্রাম করে ফেলাইছে, একটা প্রশিক্ষণ কোচেস করছে, তারপরে একটা স্কুল খোখো করে ফেলাইছে। এই যে 5 থেকে 7 তারিখে ন্যাশনাল গেমস আছে, 8ম ন্যাশনাল খোখো চ্যাম্পিয়নশিপ, 7 তারিখের ফাইনাল, 5 তারিখ থেকে শুরু হচ্ছে। আমরা এই যে শর্ট টাইমে অ্যাডক কমিটির শর্ট টাইমে যে আমরা এত প্রোগ্রাম করে ফেলতেছি, এটা তো আমাদের কাছে বিশাল পাওয়া, বা প্লেয়ারদের জন্য বিশাল পাওয়া। এটা একটা সময় স্থবির হয়েই ছিল, এখন এটাতে প্রাণের সঞ্চার হয়েছে, বা আপনারা যারা অ্যাডহকে এসেছেন, আপনারা এক্স প্লেয়াররা আছেন, তারা জানেন আসলে হাউ টু রান। জি আমি তো খেলি মনে হয় 2000 সাল থেকে 2023 সাল পর্যন্ত আমি খেলছি। 2010 সাল থেকে 2023 সাল পর্যন্ত আমি বাংলাদেশ খোখো ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিলাম, আমি প্রতিনিধিত্ব করছি। রানা ভাই, এই যে খোখোর প্রতিনিধিত্ব করেছেন, খোখো খেলেছেন, খোখোর কাছ থেকে পেয়েছেনটা কি? প্রাপ্তির জায়গাটা একটু বলেন আমাকে। খোখোর কাছ থেকে আসলে পাওয়ার কিছু নাই আমাদের, আমরা ভালোবাসার টানে খোখোটা খেলি, মানে ভালোবেসে শুধু দিয়ে গেছি। কিন্তু আমাদের প্রতি ফেডারেশন কতটুকু গুরুত্ব দিছে আমরা জানি না, কিন্তু আমরা দিয়ে গেছি। রানা ভাই, আমি কি বাংলাদেশের খোখো প্লেয়ারদেরকে নায়িকা শাবানার সাথে তুলনা করতে পারি? না, তার চেয়ে উপরে তুলনা করতে হবে, মানে আরো কিছু স্যাক্রিফাইস, আরো উপরে স্যাক্রিফাইস এরা করছে, তা অবশ্যই এটা করতে হবে। কারণ আমরা তো দিয়ে গেছি, মাঠে ত্যাগ স্বীকার করে গেছি, সে কিছু নিয়ে গেছে এখান থেকে, বাংলাদেশ থেকে। আমরা তো বাংলাদেশে দিয়ে যাচ্ছি শুধু ফ্ল্যাগের দিতে, বাংলাদেশের যে ফ্ল্যাগটা, এটার মূল্যায়ন করতেছি আমরা, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি, বিশ্বে বাংলাদেশকে তুলে ধরছি। তাকে ছোট করবো এটা কিন্তু না, আমি তাকে ছোট করতে চাই না, কারণ সে তার দিক থেকে সে এক সাইডে আছে, আমরা আমাদের দিক থেকে এক সাইডে রয়েছে, দুইটা ভিন্ন জিনিস। আমি আসলে যে জিনিসটা বলেছি সেটা হচ্ছে যে মানে স্যাক্রিফাইস করার ক্ষেত্রে বাংলা ফিল্মের মানে অলওয়েজ, মানে আমাদের লেজেন্ডারি অভিনেত্রী শাবানাকে আমরা যে ক্যারেক্টারে দেখতাম, যে নিজের মানে পাতিলের সবাইকে ভাত খাইয়ে উনি এক গ্লাস পানি খেয়ে ঘুমিয়ে পড়তো, ওই বিষয়টাই আমি বলার চেষ্টা করছি। প্রিয়াঙ্কা, ওভারঅল এখন কি মনে হয় যে এই ট্রেন্ডটা চেঞ্জ হবে? এখন কি মনে হয় আপনারা পারবেন খোখোকে সারা বাংলাদেশের গণমানুষের খেলা তো এমনিতেই মানে ছিলই, সবাই না কোনো ভাবে এটা খেলেছে অন্য ফরম্যাটে, হয়তো এখন এটাকে প্রাতিষ্ঠানিক ভিত্তির জায়গাটাকে মজবুত করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আমরা এটা যথাসাধ্য চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ আশা করি আগায় যাব আর পারবো এটা পরিবর্তন। মানে সেই আত্মবিশ্বাস আপনাদের আছে? রানা ভাই, সেই আত্মবিশ্বাস আপনাদের? অবশ্যই আত্মবিশ্বাস আছে। আত্মবিশ্বাস কেন থাকবে না? এখন ফেডারেশনে যে কমিটিটা দিছে সব এক্স প্লেয়ার, এটা কিন্তু খোখোর বাইরে কোনো কেউ নাই। আর এখন অ্যাডক কমিটি 18 জন, আমরা যে কমিটিতে আছে 18 জনই এক্স প্লেয়ার, সব ম্যাক্সিমাম ন্যাশনাল টিমের প্লেয়ার। কেউ 2000 থেকে 2006, কেউ 2006 থেকে 2010, আমি 2010 থেকে 2023, আবার আরও কিছু প্লেয়ার আছে, এরাও সবই খোখোর সাথে সম্পৃক্ত।
এরাও কিন্তু এখনো ফেডারেশনকে দিতে আসছে, কেউ নিতে আসেনি। এটা সম্ভবত বাংলাদেশের একমাত্র ফেডারেশন যেটা আপনি বলছেন। জি, জি, জি। 18 জন কমিটি মেম্বারের মধ্যে সবাই এক্স প্লেয়ার। জি, বাংলাদেশের maximum। ইতিহাসে সম্ভবত আর কোনো ফেডারেশনে এরকম ঘটনা ঘটে নাই এবং না। আমরাও চাই 18 প্রফেশনালদের হাতেই থাকুক 18 জন এক্স প্লেয়ার, কিন্তু এর ভিতরে 4-5 জন হলো এরা আমাদের টিমের সাথে ছিল, এরা টিম ম্যানেজার ছিল, মানে এটার সাথে হ্যাঁ, এরা ইনভলভ বা এটার সাথে লম্বা সময় ধরে ছিল। লম্বা সময় ধরে আছে ওরা। রাইট, আমরা এটা চাই, প্রিয়াঙ্কা এবং রানা দুজনকেই জি, অনেক জি। অনেক ধন্যবাদ। আপনারা আসলে চমৎকার করে খোখোকে ব্যাখ্যা করেছেন, আপনারা নিজেরা খেলেছেন, এখন আপনারা এই খোখোর নেতৃত্বে এসেছেন। বাংলাদেশের খোখো বদলে যাক সেই প্রত্যাশায় আপনাদের দুজনকেই আজকে আমরা গুড বাই বলতে চাই। তবে পরবর্তীতে আবারও আপনাদের সাথে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব এবং এনিগমা টিভির দর্শকদেরকে জানাতে চাই বাংলাদেশ 8ম জাতীয় খোখো চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে 5 থেকে 7 সেপ্টেম্বর। 7 সেপ্টেম্বর খোখোর গ্র্যান্ড ফিনালে সরাসরি দেখাবে এনিগমা টিভি। চোখ রাখুন এনিগমা টিভির পর্দা এবং সবসময় থাকুন এনিগমা টিভির ই স্পোর্টসের সাথে। বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ।